মাটির ভেতরের ক্ষেপণাস্ত্র ঘাঁটির সার্ভিসিং সম্পন্ন। তীব্র আক্রমণ আসছে ইরানের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানে কম ধ্বংসযজ্ঞ চালায়নি। এই চলমান যুদ্ধের আগেও আরেকবার 12 দিনের যুদ্ধে ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতানজে অবস্থিত পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার চেষ্টা করেছে। কেউ কেউ বলেছে পারমাণবিক কেন্দ্রগুলো পুরোপুরি ধ্বংস করা হয়েছিল, আবার কেউ কেউ বলেছেন না, প্রশ্নই ওঠে না, ওগুলোর কিছুটা ক্ষতি সাধিত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি, সম্পূর্ণই অক্ষত ছিল। কেবল পরমাণু সমৃদ্ধকরণ ওই কেন্দ্রগুলোতে যোগাযোগ ব্যবস্থায় সামান্য ক্ষতি হয়েছিল। এছাড়া ইরানের নানা স্থানে থাকা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর সাথে বাইরের দিক থেকে যোগাযোগের ক্ষেত্রেও কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল, যা এরপর থেকেই সার্ভিসিং করে ঠিকঠাক করে ফেলা হয়েছে। বলা হচ্ছে ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে যেখানে সেখানে যাবার বা সাবলীলভাবে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তার মাধ্যমে ইসরায়েল ও আমেরিকার ঘাঁটিগুলোতে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত করে ফেলা হয়েছে। এদিকে ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের এই যুদ্ধ পরিস্থিতি পূর্বের ইতিহাসকে পেছনে ফেলে এক নতুন ইতিহাস গড়ার পথে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাকে এভাবে পর্যুদস্ত করা যাবে, তা এক অনন্য ইতিহাস যেন ভিয়েতনামের ইতিহাসকেও ছাড়িয়ে গেছে। ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্রের ভান্ডার দ্রুত উদ্ধার করে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ওপর আগের চেয়েও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইরানের এই তৎপরতা মার্কিন বোমাবর্ষণের কৌশলের সীমাবদ্ধতাকেই স্পষ্ট করে তুলেছে বলেও মনে করছেন তারা। কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রাস্তাঘাট ধ্বংস এবং সুড়ঙ্গের প্রবেশ পথগুলো ধ্বংসাবশেষে ঢেকে দিয়ে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে প্রবেশের পথ বন্ধ করে দিয়েছিল। তবে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের পর্যালোচিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে বুলডোজার ও ডাম্প ট্রাকের মতো সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করেই ইরান সেই ব্যয়বহুল বিমান অভিযান ব্যর্থ করে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু সুড়ঙ্গের প্রবেশ পথ লক্ষ্য করে হামলা চালিয়ে তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করা সম্ভব নয়। যুদ্ধকালীন ব্যাপক ঝুঁকির মধ্যেও ইরান সুড়ঙ্গের প্রবেশ পথগুলো খননের কাজ চালিয়ে গেছে। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায়ই তাদের খনন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির ওপর হামলা চালাতো। ফলে যুদ্ধের সময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের হার অনেক কমে গেলেও তেহরান তা অব্যাহত রাখতে পেরেছিল। 7 সপ্তাহেরও বেশি সময় আগে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এই ঘাঁটিগুলো উদ্ধারে ইরানি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সিএনএন জানিয়েছে 18টি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বন্ধ হওয়া 69টি সুড়ঙ্গ পথের 50টি ইতোমধ্যে ইরান সচল করে ফেলেছে। এছাড়া মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর গর্ত মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং 2টি সাইটে রাস্তা নতুন করে পাকাও করা হয়েছে। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্ট্র্যাটেজির গবেষক স্যাম লেয়ার বলেন, মার্কিন সামরিক বাহিনী কৌশলগত সাফল্য অর্জনে দক্ষ, যার বড় উদাহরণ ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীকে অবরুদ্ধ করে রাখা। তবে এর সাথে যদি একটি বাস্তবসম্মত কৌশলগত যুদ্ধের লক্ষ্য এবং অর্জনযোগ্য বিজয়ের পরিকল্পনা না থাকে, তাহলে তা শেষ পর্যন্ত কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সিএনএনের এই অনুসন্ধানের সুনির্দিষ্ট জবাব না দিয়ে কেবল বলেছেন, আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী যে কোনো সময় ও স্থানে তা বাস্তবায়নের সক্ষমতা তাদের রয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারকে যুদ্ধের অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। গত মার্চ মাসে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও লঞ্চার সম্পূর্ণরূপে ধ্বংস করাকে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তালিকাভুক্ত করেছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তৈরি ইরানের এই ভূগর্ভস্থ ঘাঁটিগুলো শত শত মিটার পাথরের নিচে অবস্থিত হওয়ায় মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য সরাসরি আক্রমণ করা কঠিন ছিল। তাই যুদ্ধের শুরুর দিকে তারা প্রবেশপথ এবং সরবরাহ শৃঙ্খল ধ্বংস করার কৌশল নেয়। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন ইরানের আর কোনো প্রতিরক্ষা শিল্প অবশিষ্ট নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা ভূগর্ভস্থ সাইটগুলোতে এখনও ইরানের প্রায় ১,০০০ ক্ষেপণাস্ত্র সংরক্ষিত রয়েছে। হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের শান্তি গবেষণা ও নিরাপত্তা নীতি ইনস্টিটিউটের সিনিয়র গবেষক তিমুর কাদশভ বলেন, তারা ২০ বছর ধরে এই ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। তারা অত্যন্ত প্রস্তুত। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে মে মাসের শুরুতে ইস্পাহানের বাইরের একটি ঘাঁটিতে ডাম্প ট্রাক ব্যবহার করে বোমার গর্ত ভরাট করা হচ্ছে, যার ২টি প্রবেশপথ ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। মধ্য এপ্রিলে খোমেইনের একটি ঘাঁটিতে অন্তত ১০টি নির্মাণযান সুড়ঙ্গ সচল করার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী ইরান ইতোমধ্যে ড্রোন উৎপাদন, পুনঃসূচনা এবং ক্ষেপণাস্ত্র লঞ্চার প্রতিস্থাপন সহ তাদের মূল সামরিক সক্ষমতা পুনর্গঠন শুরু করেছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, গোয়েন্দা সংস্থার ধারণার চেয়েও অনেক দ্রুত গতিতে ইরানিরা পুনর্গঠনের কাজ শেষ করছে। গবেষক তিমুর কাদশভ প্রযুক্তির এই পার্থক্যকে সামরিক অভিযানের বড় জটিলতা হিসেবে উল্লেখ করে বলেন, এই ধরনের ক্ষতি করতে আপনাকে অত্যন্ত পরিশীলিত এবং অত্যন্ত ব্যয়বহুল অস্ত্র ব্যবহার করতে হচ্ছে, অথচ তা কাটিয়ে ওঠার প্রক্রিয়াটি খুবই সাধারণ প্রযুক্তির, যা কেবলই বুলডোজার। ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত মধ্যপ্রাচ্য যুদ্ধ বা ছোট অভিযান সমকালীন আন্তঃসংযুক্ত বিশ্বে মার্কিন সামরিক শক্তির কৌশলগত দুর্বলতাকে দ্রুত প্রকাশ করে দিয়েছে। ফলে এই যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় ভূ রাজনৈতিক পরিবর্তনের মোড় হিসেবে চিহ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৬৫ সালে ভিয়েতনাম যুদ্ধকে যৌক্তিকতা দিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন বলেছিলেন, মার্কিন স্বাধীনতা রক্ষার স্বার্থেই অন্য দেশের ভাগ্য নির্ধারণের অধিকার নিশ্চিত করা প্রয়োজন। ইতিহাস জুড়ে মার্কিন প্রেসিডেন্টরা তাদের সামরিক শ্রেষ্ঠত্বের জোরে যুদ্ধ জড়িয়ে পড়ে পরবর্তীতে বিপর্যস্ত হয়েছেন। ধারণা করা হয়েছিল সমর্থকদের যুদ্ধবিরোধী মনোভাবের কারণে ট্রাম্পের ক্ষেত্রে এমনটি ঘটবে না। তবে চলমান শান্তি চুক্তির খসড়া অনুযায়ী ট্রাম্পের এই ইরান অভিযান সার্বজনীনভাবে একটি পরাজয় হিসেবে গণ্য হচ্ছে। ভিয়েতনাম যুদ্ধের তুলনায় স্কেলের দিক থেকে এই সংঘাত অনেক ছোট এবং এতে মাত্র ১৩টি মার্কিন লাশ দেশে ফিরেছে। তবে আন্তর্জাতিক ফলাফলের দিক থেকে এটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। ১৯৭৫ সালে সাইগনের পতনের পর তৎকালীন মার্কিন নীতি নির্ধারকদের আশঙ্কাকৃত কমিউনিজমের ডমিনো ইফেক্ট দেখা যায়নি। কিন্তু ট্রাম্পের এই যুদ্ধ ইতোমধ্যে বেশ কয়েকটি ক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ইসরায়েলের কৌশলগত ব্যর্থতা। এই যুদ্ধ ইসরায়েলের ২০ বছরের শাসন ব্যবস্থা পরিবর্তন কৌশলের পতন ডেকে এনেছে। ইসরায়েলি সামরিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ড্যানি সিট্রিনোভিচ একে ইসরায়েলের জন্য একটি অপারেশনাল সাফল্য কিন্তু কৌশলগত বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন। উপসাগরীয় দেশগুলোর পুনর্মূল্যায়ন। মার্কিন ঘাঁটির উপস্থিতি আসলেই নিরাপত্তা আনে কিনা তা নিয়ে উপসাগরীয় রাজতন্ত্রগুলো তাদের ভূ রাজনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন করছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান শাপিরো সৌদি আরব বা কাতারের মতো দেশগুলোর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার দাবিকে অলীক বলে আখ্যা দিয়েছেন। ড্রোনের ক্ষমতা ও সামরিক ব্যয়। আধুনিক যুদ্ধে সস্তা ড্রোন যে বড় সমতা বিধানকারী শক্তি তা প্রমাণিত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আকাশ থেকে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রতিশ্রুতি দিলেও তা বিজয় আনতে পারেনি, বরং মার্কিন ক্ষেপণাস্ত্রের মজুদ ও তহবিল খালি করেছে।
ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে জীবনযাত্রার মান ব্যাহত হওয়ায় ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন মধ্যপন্থীরা নির্বাচনী ধাক্কার মুখে পড়তে পারে। পাশাপাশি ট্রাম্পের নেটো থেকে সেনা প্রত্যাহারের হুমকি ইউরোপীয় ইউনিয়নের কাঠামোকে দুর্বল করছে। মার্কিন বিশ্ব ব্যবস্থার পতন। কাউন্সিল অন ফরেন রিলেশনস CFR এর রেবেকা লিসনার সতর্ক করেছেন, এই যুদ্ধ ইতোমধ্যে লাইফ সাপোর্টে থাকা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত এনেছে। মিত্ররা এখন ওয়াশিংটনের বাইরে নতুন ক্ষমতার কেন্দ্রের দিকে ঝুঁকছে। সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা মিরা র্যাপোপার একে সুপার পাওয়ার সুইসাইড বা পরাশক্তির আত্মহত্যা বলে অভিহিত করেছেন। ইরানের অবস্থান ও হরমুজ প্রণালী। যুদ্ধ ইরানকে দুর্বল করলেও দল মত নির্বিশেষে তাদের প্রতিরোধ ক্ষমতাকে পুনরুজ্জীবিত করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলী ভাইজ বলেন, যুদ্ধ ইরানকে আদর্শিক পুনরুজ্জীবিতকরণ, বৈদেশিক সামরিক হস্তক্ষেপের অভ্যন্তরীণ অগ্রহণযোগ্যতা এবং তাদের প্রতিরোধ কৌশলের সংস্কার, এই তিনটি উপহার দিয়েছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ভৌগোলিক ও বিশ্বায়নের সুবিধাকে ইরান নিজের সম্পদ হিসেবে ব্যবহার করতে শিখেছে। ভিয়েতনামের সঙ্গে সাদৃশ্য ও গোয়েন্দা ব্যর্থতা। CFR এর গিডন রোজের মতে, ট্রাম্প প্রথমে জনসনের মতো যুদ্ধে প্রবেশ ও তীব্রতা বৃদ্ধি এবং পরবর্তীতে নিক্সন কিসিঞ্জারের মতো ম্যাডম্যান থিওরি বা উন্মাদ তত্ত্বের মতো হুমকি দিয়ে একটি অসন্তোষজনক চুক্তির দিকে এগিয়েছেন। কিসিঞ্জার যেমন ভিয়েতনামকে চতুর্থ সারির শক্তি মনে করেছিলেন, ট্রাম্পও তেমনি ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই ইরানের পতন ঘটবে। ট্রাম্প দাবি করেছিলেন 2025 সালের জুনের সংক্ষিপ্ত যুদ্ধে তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। তবে সাবেক EU আলোচক ফেডেরিকা মোগেরিনি এই দাবি নাকচ করে যুদ্ধটিকে শুরু থেকে অবৈধ ও বেপরোয়া বলে অভিহিত করেছেন। এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তারা ইরান আক্রমণে ট্রাম্পকে প্ররোচিত করার জন্য বেনিয়ামিন নেতানিয়াহুর ভূমিকার কথা উল্লেখ করেছেন। একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, যুদ্ধ চলার সাথে সাথে হরমুজ প্রণালীর সমস্যাটি তারা অনুধাবন করতে পেরেছিলেন। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার অর্থাৎ IEA প্রধান ফাতি বিরল একে একটি ডুমসডে সিনারিও, কিয়ামতের মতো পরিস্থিতি হিসেবে উল্লেখ করলেও পেন্টাগন ইরানের ত্রিমুখী জবরদস্তিমূলক, যা উপসাগরীয় তেল ও গ্যাস সুবিধায় আঘাত হানে, কৌশল অনুমান করতে পারেনি। বর্তমানে এই যুদ্ধের ব্যয় দাঁড়িয়েছে $50 বিলিয়ন। শেষ পর্যন্ত সৌদি আরব, তুরস্ক, কাতার, মিশর এবং পাকিস্তানের জোট ট্রাম্পকে পুনরায় সংঘাতে জড়ানো থেকে বিরত করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করে ইরানের সাথে এই আঞ্চলিক শক্তিগুলোর নিজস্ব সম্পর্কই এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা, অহর্নিশ। চেঞ্জটিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।